এদিকে মিস্টার তারেকের কথা কানে আসতে তাহিয়ান দাঁড়িয়ে যায়। কিছুক্ষণ আগে বাসায় ঢুকে নিজের রুমে যাওয়ার জন্য সিঁড়িতে পা রাখতে মিস্টার তারেকের গলা কানে আসে। পেছনে ঘুরে একবার তাকে কিছু না বলে চলে যেতে নিলে মিস্টার তারেক আবার বলে ওঠে, ঢাকা থেকে 2 দিন পর পর কি মারামারি করার জন্য বাসায় আসো? এইভাবে কতদিন চলবে? তুমি কিছু বললে সেটাও কানে নেও না? সারা জীবন এইসবই করে যেতে চাও না কি? তাহিয়ান চুপ করে দাঁড়িয়ে থাকে। মিস্টার তারেক তাতে আরও রেগে যায়। তাহিয়ান, তুমি আসলে কি করতে চাচ্ছ বলবে আমাকে? তোমার বিদেশে যাওয়ার জন্য সবকিছু রেডি, তারপরও যেতে চাচ্ছ না কেন? একটা মেয়ের জন্য নিজের ক্যারিয়ার শেষ করবে? কি এমন আছে ওই মেয়ের ভিতরে? তুমি কি চাচ্ছ আমি ওকে তোমার জীবন থেকে সরিয়ে দিই? বাবা, গলারাজ নামি কথা বলো। তুমি জানো ভালো করে আমি চাইলে কি কি করতে পারি। সারা জীবনের জন্য সরিয়ে দেওয়ার ক্ষমতা আছে। তাহিয়ানের হাত মুঠোবদ্ধ করে নেয়। রাগে শরীর কাঁপছে। পাশে একটা টপ দেখতে পেয়ে সেটা লাথি মেরে ফেলে দেয়। পরক্ষণে চিৎকার দিয়ে ওঠে। তাহিয়ানের চিৎকারে মিসেস জাবেদা আর জুবিন ছুটে আসে। তাহিয়ান মিস্টার তারেকের দিকে তাকিয়ে বলে, বাবা মনে রেখো, আমি তোমারই সন্তান। ও তোমার কাছে সামান্য মেয়ে হতে পারে, কিন্তু আমার কাছে না। আমার কাছে আমার পৃথিবী, কলিজা। আমার থেকে আমার কলিজাকে দূরে সরানোর ক্ষমতা কারো নেই। তোমার জায়গায় অন্য কারো মুখ দিয়ে এই কথা বের হওয়ার আগে তার জিভ টেনে ছিঁড়ে ফেলতাম। মিস্টার তারেক হতভম্ব হয়ে তাকিয়ে আছে ছেলের দিকে। তাহিয়ান আর কিছু না বলে হন হন করে উপরে নিজের রুমে চলে যায়। রুমে এসে রুমের সব কিছু ভাঙতে থাকে। হাতের সামনে যা পাচ্ছে সব। একটা ছবির ফ্রেম হাতে তুলে নেয়। সেটাও নিচে ফেলতে নিলে চোখ যায় ফ্রেমে থাকা ছবির দিকে। তাহিয়ান ছবির ফ্রেমটা হাতে নিয়ে বিছানায় বসে। ছবিতে ও আর মুনতাহি। ছবিটা ওয়ান ডিশ পার্টিতে তোলা। মুনতাহিদের ছাদে ওরা সবাই মিলে ওয়ান ডিশ পার্টি করেছিল। সেখানে মুনতাহিদের স্কুল ফ্রেন্ডরাও ছিল। এসএসসি দেওয়ার পর একজন এক এক কলেজে চলে যাবে, তাই সবাই প্ল্যান করে ছোট একটা পার্টি করে। মনজিয়া, মুনতাহি, জুবিন 3 জনের একই স্কুল ফ্রেন্ড। তাহিয়ান যদি ওদের পার্টিতে যেতে চায়নি, কিন্তু জুবিন জোর করে ওকে নিয়ে গেছে। প্ল্যান অনুযায়ী পার্টিতে সবাই কালো শাড়ি আর কালো পাঞ্জাবি পরবে, তো তাহিয়ানকেও পরতে হবে। ছবিতে মুনতাহি কালো শাড়ি পরা, তার পাশে তাহিয়ান কালো পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে। ছবিটা জুবিন ওদের জোর করে একসাথে দাঁড়া করিয়ে তুলেছে। তাহিয়ান এক দৃষ্টিতে ছবির দিকে তাকিয়ে আছে। মুনতাহি চোখের দিকে দৃষ্টি রেখে বলতে শুরু করে, তোর চোখের দিকে তাকালে আমার হার্টবিট বেড়ে যায়, সেটা হোক ছবিতে কিংবা বাস্তবে। আমি তোকে অনেক ভালোবাসি মিষ্টি। তোর থেকে কেউ আমাকে দূরে সরাতে পারবে না। মৃত্যু ছাড়া আমি তোকে ছাড়ছি না। এদিকে ড্রয়িং রুমে বসে বসে মুনতাহি আর মনজিয়া মটরশুঁটি ছিলছে। মিসেস সালমা ওদের জোর করে কাজ করাচ্ছে। দুজন প্রচুর কাজচোর। সারাদিন ঘুরে ফিরে বেড়াবে, কিন্তু কিছুই করবে না। মিসেস সালমা সোফায় বসে ওদের উপর নজর রাখছে, যাতে কাজে ফাঁকি দিতে না পারে। উনি এখন এখান থেকে উঠলেই দুটো উঠে দৌড় দেবে, সেটা সে ভালো করেই জানে। মেয়েদের রগে রগে চেনা আছে তার। আসসালামু আলাইকুম ভাবি। মিসেস সালমা দরজার দিকে তাকিয়ে দেখে বাসার ভাবি এসেছে। তাকে দেখে মনজিয়া মুনতাহিকে ফিসফিসিয়ে বলে, দেখ আপদ চলে আসছে, এখন আবার ওই মহিলা শুরু হয়ে যাবে। মিসেস সালমা মুখে হাসি টেনে বলে, আসসালামু আলাইকুম ভাবি, ভিতরে আসেন ভাবি। আপনি তো এখন আর আসেনি না আমাদের বাসায়। মহিলাটা সোফায় বসতে বসতে বলে, আর বললেন না ভাবি, মেয়ে শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। কি আদর যত্নটাই না করলো আমাকে তো আসতেই দিতে চায়নি। জোর করে চলে আসছি। মেয়ে শ্বশুর বাড়ি কি আর এভাবে বেড়ানো যায়? মেয়ে আমার ভাগ্য করে এমন শ্বশুর বাড়ি পেয়েছে। মিসেস সালমা কিছু বলে না, শুধু জোরপূর্বক হেসে মাথা নাড়ায়। এইটা স্বাভাবিক, উনি আসলেই এসব কথা বলে সবসময়। মনজিয়া আবার মুনতাহির কানে কানে ফিসফিস করে বলে, দেখ আবার চলে আসছে চাপা ছাড়তে। এখন মেয়ের শ্বশুর বাড়ি নিয়ে ডিন্ডোরা পিটাবে। আমরা কেউ কি শুনতে চেয়েছি নাকি? একে তো মেয়েকে বাল্যবিবাহ দিয়েছে, তাও আবার বুইরা বেডার কাছে। কি গো মাইয়ারা, তোমরা নিচে বসে কি করছো? মটরশুঁটি শিলছো বুঝি? মনজিয়া বলে, দেখতেই তো পারছেন কি করছি, আবার জিজ্ঞাসা করার কি আছে? মিসেস সালমা চোখ পাকিয়ে মনজিয়ার দিকে তাকায়। তাতে মনজিয়া চুপ হয়ে যায়। তাহলে মনজিয়ার কথা তেমন একটা পাত্তা দেয় না।
মিসেস সালমার দিকে ঘুরে আবার বলতে শুরু করে, ভাবি, আপনার মেয়েরা ম্যাট্রিক সেই কবে দিছে? বয়স তো হচ্ছে, বিয়ে সাথে দিবেন না? একটা কথা কি জানেন, মেয়ে মানুষ কিন্তু 20তেই বুড়ি, তখন কিন্তু ভালো ছেলে পাবেন না। এমনি তো আপনার এক মেয়ে সুন্দর আর এক মেয়ে কালো, কালো মেয়েটাকে বিয়ে দিতে সমস্যায় পড়তে পারেন। একে তো বয়স বাড়ছে, তার ওপরে কালো। মুঞ্জিয়া রেগে যায়। মুন্তাই নিচের দিকে তাকে মটর ছেলেই আছে, তার এসবে মাথা ব্যথা নেই, এমনকি এসব নতুন না। মুঞ্জিয়া রেগে বলে, কালো কাকে বলছেন? ও শ্যামলা, ওর চেহারার ফেস কাটিং মাশাল্লাহ অনেক সুন্দর আছে। সে তুমি শ্যামলা বলো কিংবা কালো, দুটো একই। তারপর মিসেস সালমার দিকে তাকিয়ে বলে, ভাবি, আপনার মেয়ের জন্য একটা সম্বন্ধ আছে। ছেলে খুবই ভালো, ক্লাস 5 পর্যন্ত পড়ালেখা করছে, কিছুদিন আগে বিদেশ থেকে এসেছে, অনেক ভালো পোলা। যদিও আগে একবার বিয়া হয়েছিল, প্রথম বউ সুন্দরী ছিল, অন্য বেটার লগে গেছে গা। এখন ওনারা সুন্দর মেয়ে চান না, শুধু ভালো একটা মেয়ে চায়। ওনারা আপনার মেয়ে মুনতাহিকে একবার রাস্তায় দেখেছিল, তখন থেকেই পছন্দ করছে। আপনি বললে আমি পোলার বাসায় কথা বলতে পারি। ধন্যবাদ আন্টি, তার কোনো প্রয়োজন নেই। আমরা আমাদের বোনকে এখন বিয়ে দিতে রাজি না। হঠাৎ এখানে হাবিব এসে কথাটা বলে। হাবিবকে দেখে মুঞ্জিয়া খুশি হয়। কতক্ষণ ধরে এই মহিলার বেহুদা কথা শুনছিল। ওর বোনের জন্য ডিভোর্সি ছেলের কথা বলছে। নিশ্চয় বুড়া বেটা, যেমন তার মেয়েটাকে বিয়ে দিয়েছে। ওর বোনের জন্য তো তাহিয়ান ভাইয়ার মতোই মানুষ পারফেক্ট, যে তাকে এত ভালোবাসে, এত যত্ন করে, সব সময় আগলে রাখে। কথাগুলো মনে মনে ভেবে মুঞ্জিয়া মুখ ভেঙে দেয়। বোনকে বিয়ে দিবে না, ঘরে কি সাজিয়ে রাখবে নাকি? দরকার পড়লে তাই করব। আমার বোনকে সারা জীবন বাসায় কাছেই রেখে দেব। দেখো, ভেবে চিনতে কথা বলো। পোলা মেলা ভালা, এই সম্বন্ধ হাতছাড়া করো না। পোলার মেলা টাকা পয়সা আছে, তোমার বোন রাজরানী হইব। আমার বোনের রাজরানী হওয়ার দরকার নেই, ও এখন রাজকুমারী আছে, রাজার সাথে বিয়ে দিতে চাই না। একটা রাজপুত্র দেখে রাজকুমারীকে দিয়ে দেব রাজপুত্রর হাতে। মহিলা মুখ খুলে কিছু বলতে নিলে হাবিব থামিয়ে দেয়। আন্টি, বাসায় এসেছেন, চা খেয়ে যাবেন। আমার বউ অনেক ভালো চা বানায়। রুবি, রুবি, 1 কাপ চা নিয়ে এসো তো। হাবিবের ডাকে রুমি রান্নাঘর থেকে চা নিয়ে আসে। মহিলাটা থতমত মুখে বলে, লাগবো না চা, আমি বাসার থেকে খেয়ে এসেছি, আসি এখন। ওকে, তাহলে রুবির চাটা বরং আমাকে দিয়ে দাও, শুধু শুধু নষ্ট করে লাভ নেই। মহিলাটা আর কিছু না বলে ওখান থেকে চলে যায়। মঞ্জিয়া খুশি হয়, একদম ঠিক আছে। হাবিব চাতে এক চুমুক দিয়ে মিসেস সালমার দিকে তাকে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, ওই মহিলা এত কথা বলে যাচ্ছে আর তুমি চুপচাপ শুনছিলে, কিছু বললে না কেন? মিসেস সালমা বলে, কি বলবো আমি, উনি তো ঠিকই বলেছে, মেয়েদের বয়স হচ্ছে, বিয়ে দিতে হবে না নাকি? যদিও উনি যেই সম্বন্ধ এনেছে সেটা ভালো না, কিন্তু অন্য সম্বন্ধ তো দেখতে হবে। হাবিব হা করে মিসেস সালমার দিকে তাকিয়ে আছে। আজকাল ওর মাকে বুঝে উঠতেই পারে না। মঞ্জিয়া বলে, বিয়ে করবে কি? আমি এত তাড়াতাড়ি বিয়ে করছি না। সেটা সময় হলে বোঝা যাবে। এখন যা, দুজন রুমে গিয়ে রেডি হয়ে নে, আজকে তোর খালামণিদের বাসায় দাওয়াত আছে, ওখানে যেতে হবে তো। মিসেস সালমার কথা শুনে মঞ্জিয়া বলে, ওহ নো, আমি তো ভুলেই গেছি। এই মুনতাহি, ওট ওট, আজকে দুজন এক জামা পরবো। অনেক দিন হয়েছে পরি নাই, জামা চয়েস করতে হবে। এ বলে মঞ্জিয়া মুনতাহিকে টেনে নিয়ে যায়। মঞ্জিয়া একটার পর একটা জামা বের করছে, কোনটা পরা যায় ভাবছে। এদিকে মুনতাহিকে চুপ করে বসে থাকতে দেখে আরও বিরক্ত হয়। এই, তুই এমন মুখ করে বসে আছিস কেন? দেখ, ওই চাপাবাজ মহিলার কথা শুনে মন খারাপ করিস না, জানিস তো মহিলা কেমন। মুনতাহি তারপরও চুপ থাকে। মঞ্জিয়া কিছু একটা ভেবে মুনতাহির পাশে গিয়ে বসে, তারপর বলে, আচ্ছা, তোর কাছে তাহিয়ান ভাইয়াকে কেমন লাগে? হঠাৎ এমন প্রশ্নে মুনতাহি হতবাক হয়। হঠাৎ এই প্রশ্ন করার মানে বুঝলো না।
হঠাৎ এই কথা জিজ্ঞেস করছিস কেন? আরে বল না কেমন লাগে? কেমন আবার লাগবে, ভালোই লাগে। ভাইয়া হয় আমাদের, খারাপ লাগে কি আছে? মুন্তাহির এমন কথা শুনে মুঞ্জিয়া বিরক্ত হয়, বিরক্ত নিয়ে বলে, গাধি, ভাইয়া হলে সেটা আমাদের হবে, তোর না। আমি তোকে ভাইয়া হিসেবে ভালো লাগে কিনা সেটা জিজ্ঞাসা করিনি। ভাইয়া হিসেবে তো আমারও তাকে ভালো লাগে। মুন্তাহি মুঞ্জিয়ার দিকে তাকিয়ে আছে। মুঞ্জিয়া আবার বলে, মুন্তাহি, তুই কি বলদ, বুঝিস না কিছু? কিছুদিন পর ভার্সিটিতে উঠে যাবি। মুন্তাহি হালকা রেগে বলে, যা বলে স্পষ্ট করে বল। আমি বলদ কেন হতে যাব? বলদ না হলে কি তোর মনে হয় না তাহিয়ান ভাইয়া তোকে অন্য নজরে দেখে? তুই ওনার আচার ব্যবহার কি কিছুই বুঝিস না? তুই আসলে কি বলতে চাচ্ছিস বলতো? এটাই যে তাহিয়ান ভাইয়া তোকে ভালোবাসে। মুঞ্জিয়ার কথা শুনে মুন্তাহি হা হা করে হেসে দেয়। হাসতে হাসতে বলে, ভালোবাসা? তা আবার উনি আমাকে? মুঞ্জিয়া মৃদু রাগ দেখিয়ে বলে, এখানে হাসার কি আছে? পুরোটাই তো হাসার। উনি আমাকে ভালোবাসবে, এটা হাস্যকর কথাবার্তাই তো। মুন্তাহি, তুই অবুঝ না? ওনার তোর প্রতি এত কেয়ার, শাসন, বোকাঝোকা এসব কিসের ইঙ্গিত? অন্য কাজিনদের সাথে তো সে এইসব করে না, আরও উল্টা সবার থেকে দূরত্ব বজায় রেখে চলে। তুই কি এইটুকু বুঝিস না উনি তোকে শুধু কাজিন হিসেবে দেখে না? তোর কি কখনো মনে হয়নি ওনার ব্যবহার দেখে যে উনি তোকে পছন্দ করে ভালোবাসে? তুই বেশি ভাবছিস, তেমন কিছুই না। উনি কখনো আমাকে ভালোবাসে এটা বলেনি। ভালোবাসলে ভালোবাসি বলতে হবে, বুঝে নেওয়া যায় না? মুন্তাহির চোখের পানি টলমল করছে, পুরনো আঘাত তাজা হচ্ছে। হঠাৎই চিৎকার দিয়ে বলতে শুরু করে, না, বুঝে নেওয়া যায় না। আমি বুঝতে চাই না। কেয়ার করা মানে ভালোবাসা হয় না। তাহলে তো সায়নও আমায় ভালোবাসতো। ওর কেয়ার, কারোর সাথে কথা না বলা, শুধু আমার সাথে কথা বলা, বন্ধুত্ব করা, এসব কিসের ইঙ্গিত? ভালোবাসার? তখন তো আমিও ভেবে নিয়েছি সায়ন আমায় ভালোবাসে। পরে কি হলো? আমি ভুল প্রমাণিত হলাম, অপমানিত হলাম। এখন আবার অপমানিত হতে পারবো না আমি। আর ভাইয়া আমাকে কখনো ভালোবাসবে না। ওনার সাথে যায় না আমার। উনি নিজেই একদিন বলেছে ওনার যদি কাউকে প্রপোজ করার হয় সেটা তোর মতো মেয়েকে করবে। আমি অবুঝ না। আমারও মনে হতো আমি হয়তো তার কাছে অন্য কাজিনদের থেকে আলাদা, কিন্তু পর মুহূর্তে উনিই বুঝিয়ে দিতেন যে আমি তার জন্য না। মুন্তাহি একটু থেমে চোখের পানি মোছে, মুখে স্মিত হাসি ফুটিয়ে তুলে বলে, আমি তো তোদের মতো সুন্দর না। আমাকে ভালোবাসার মতো কেউ আসবে না। আমাদের মতো কালো মেয়েদের কেউ ভালোবাসে না। মুঞ্জিয়া রেগে যায় মুন্তাহির শেষের কথা শুনে। নিজেকে কালো কেন বলছিস? তুই হলি শ্যাম সুন্দর। তোর সৌন্দর্য সবার চোখে পড়বে না। গভীরভাবে যারা তোকে দেখবে তারাই উপলব্ধি করতে পারবে তুই আমার থেকেও বেশি সুন্দর। তোর চোখ সুন্দর, নাক সুন্দর, ঠোঁট সুন্দর। মূলার মতো ফর্সা হলেই কেউ সুন্দর হয় না। তাহলে আপেলের চেয়ে মূলার দাম বেশি থাকতো। তোর চোখের দিকে যে কেউ তাকালে থমকে যাবে। তোর নাকের ডান পাশের এই ছোট্ট তিলটা কত সুন্দর তুই জানিস? আমরা বাঙালি শুধু ফর্সা খুঁজি। বিদেশি মেয়েরা তোর মতো শ্যামলা রং মেকআপ দিয়ে করে। বাঙালিদের কাছে শ্যামলা, উজ্জ্বল শ্যামলা, গায়ের রংটা একটু চাপা হলেই তারা সেটাকে ভালো কালো উপাধি দিয়ে দেয়। তুই নিজেকে কখনো কালো বলবি না, তুই শ্যাম সুন্দর। মুন্তাহি কিছু বলে না, চুপ করে থাকে। মুঞ্জিয়া আবার বলে, শোন, সায়ানের সাথে তাহিয়ান ভাইয়াকে মিলাস না। ছোট থেকে তাহিয়ান ভাইয়াকে দেখে আসছি, উনি তোর প্রতি অনেক অবসেস। তুই সামান্য অসুস্থ হলে উনি পাগল হয়ে যায়। ছোটবেলায় একবার তোর অনেক শরীর খারাপ হয়েছিল, তখন তাহিয়ান ভাইয়াও ও তো বড় ছিল না, কিন্তু উনি সারা রাত তোর পাশে বসেছিল। কেউ ওনাকে সরাতে পারেনি। উনি তোকে এই অবস্থায় ছেড়ে কোনো মতেই যেতে রাজি ছিল না। শেষে ওনাকে জোর করে ধরে নিয়ে যেতে চাইলে উনি তোর এক হাত ওনার দু হাত দিয়ে চাপিয়ে ধরে রেখে, যাতে তোর থেকে কেউ আলাদা করতে না পারে।
তখন ছোট ছিল, এখন তো ছোট নেই। বড় হওয়ার সাথে সাথে অনুভূতিও শেষ হয়ে গেছে। তুই কিভাবে জানিস অনুভূতি শেষ হয়ে গেছে? মঞ্জের কথা শুনে মন্তাই তাচ্ছিল একটা হাসি দেয়। মন্তাই এই প্রসঙ্গ ঘুরিয়ে বলে ওঠে, চল ড্রেস চয়েস কর, রেডি হয়ে খালামণিদের বাসায় যেতে হবে, দেরি হলে আম্মু আবার বকবে। এদিকে মন্তাই সোফায় আদর্শা হয়ে ফোন টিপছে। কিছুক্ষণ আগে ওরা সবাই তাহিয়ানদের বাসায় এসেছে। মিসেস সালমা রান্নাঘরে মিসেস জাবেদার কাছে গেছে, সাথে রুবিও গেছে। হাবিব ওদের সাথে আসে নাই, ওর একটা কাজ আছে, ওইটা শেষ করে আসবে। মঞ্জে জুবিনের সাথে ওর রুমে মিসেস সালমা মেয়েকে এভাবে শুয়ে ফোন টিপতে দেখে বলে, এখানে এসো ফোন টিপা শুরু। 2 মিনিট কি ফোন ছাড়া থাকা যায় না? রান্নাঘরে গিয়েও তো খালামণির হাতে হাতে কাজ করে দিতে পারিস। তা করবি কেন? সারাক্ষণ ফোন নিয়ে পড়ে থাকিস। মিসেস জাবেদা রান্নাঘর থেকে খাবার টেবিলেই খাবার রাখতে রাখতে মিসেস সালমার উদ্দেশ্যে বলে, থাক, তুই এখন আবার ওকে বকিস না তো, আমার সব হয়ে গেছে। আর রুবি তো আছে, কি সুন্দর এসে আমার কাজে হাত লাগিয়েছে। ভাগ্য করে একটা বৌমা পেয়েছিস। আর শোন, মেয়েরা বাপের বাড়ি থাকলে এমনি কাজ করতে চায় না, পরের বাড়ি যখন যাবে তখন ঠিকই করবে। তুই ওকে শুধু শুধু বকিস না। আর মুমতাহিন মা, তুই গিয়ে তাইয়ানকে ডেকে নিয়ে আয় তো। কি আমি? মিসেস সালমা বলে, এভাবে চেঁচাচ্ছিস কেন? এখানে তোকে ছাড়া আর কে আছে? যা ডেকে আন, সবাই একসাথে খাবে। তাহিয়ানকে ডেকে আসার সময় জুবিন আর মুঞ্জিয়াকে নিয়ে আসবে। মন্তাই বিরক্ত সহে উঠে দাঁড়ায়, তারপর হন হন করে চলে যায়। বুঝে না এটা সবাই রুমে গিয়ে বসে আছে কেন, ডাকা ছাড়া কি আসতে পারে না? এখন আবার সিঁড়ি বেয়ে উপরে যায়। মন্তাই সোজা গিয়ে তাহিয়ানের রুমে ঢুকে ভেবেছে দুটো কথা শোনাবে, নবাবের মতো তাকে আরেকজন সবসময় ডাকতে আসবে, নিজে নিজে আসতে পারে না। কিন্তু রুমে ঢুকে দেখে রুম পুরো খালি, কেউ নেই। কি ব্যাপার, তাহিয়ান ভাইয়া কোথায়? রুমে তো থাকার কথা। মন্তাইয়ের ভাবনার মাঝে বাথরুমের দরজা খোলার শব্দ পায়। ওই দিকে তাকাতেই চোখ ছানা পড়া। তাহিয়ান শুধু একটা টাওয়াল পরে বের হয়েছে, শরীরের বিন্দু বিন্দু পানির কণা, চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। মন্তাহি হা করে তাকিয়ে আছে। এই প্রথম তাহিয়ান ভাইয়াকে এই অবস্থায় দেখছে মন্তাহি। মন্তাহি একটা শুকনো ঢোক গিলে মন্তাহি এতটাই ঘুরে চলে গেছে যে কখন তাহিয়ানের সামনে চলে আসছে ওর ভাবনাতেই নেই। হঠাৎই তাহিয়ানকে এত সামনে দেখে মন্তাহি 2 কদম পিছিয়ে যায়। পরে যেতে নিলে তাহিয়ান ধরতে গেলে তার আগে মন্তাহি নিজেকে সামলে নেয়, তাড়াতাড়ি চোখ ঘুরিয়ে অন্যদিকে ফেরে। তাহিয়ান ভাইয়া, তুমি এইভাবে অর্ধনগ্ন হয়ে বের হয়েছে কেন? তোমার কি লজ্জা শরম নেই? তাও আবার একদম আমার কাছে এসে দাঁড়িয়েছো। তাহিয়ান ভ্রু কুচকায়। এতক্ষণ তো এই মেয়েই ওকে চোখ দিয়ে গিলে খাচ্ছিল, এখন আবার ওকে বলছে লজ্জা শরম নেই। শরম লজ্জা যে কার নেই সেটা তো ভালোই দেখতে পেলাম। আমাকে যে চোখ দিয়ে গিলে খাচ্ছিলি, তখন শরম লজ্জা ছিল না? আমার ইজ্জত হরণ করলি। তাহিয়ানের মুখে এমন কথা শুনে মন্তাহি অবাক হয়ে তাহিয়ানের দিকে ঘুরে আবার সাথে সাথে চোখ সরিয়ে নেয়, কারণ এখনও তাহিয়ান সে আগের অবস্থায়। কি যাতা বলছো? দেখো, তোমার উচিত হয়নি এইভাবে বের হওয়া। ওমা, আমার রুম, আমি কিভাবে বের হব সেটা তুই বলবি নাকি? দরকার পড়লে টাওয়েল ছা। আর বলতে পারলো না তাহিয়ান। মন্তাহি ওর মুখ চেপে ধরেছে। তাহিয়ান এক দৃষ্টিতে মন্তাহির দিকে তাকিয়ে আছে। মন্তাহি তাহিয়ানের পায়ের ওপর ভর দিয়ে মুখ চেপে ধরে আছে। তাহিয়ান লম্বা হওয়ার কারণে মন্তাহি তাকে নাগাল পেতে পায়ের ওপর ভর করেছে। যখন বুঝলো কি করে ফেলেছে, তখন ছিটকে সরে গেল আর আমতা আমতা করতে লাগলো। মুখ দিয়ে কথাই বের হচ্ছে না, কান দিয়ে কেমন জানি ধোয়া বের হচ্ছে। হঠাৎ এমন গরম লাগছে কেন? কারো রুমে আসলে যে নক করে আসতে হয় জানিস না? তাহিয়ানের কথা মন্তাহি ঘর থেকে বের হয়, আমতা আমতা করতে করতে বলে, মানে ভুলে গেছি, খালামণি তোমায় ডাকতে পাঠিয়েছে, তুমি নিচে এসো, আমি গেলাম। মন্তাহি যাচ্ছে এখান থেকে যত তাড়াতাড়ি যেতে পারে ততই ভালো। ওর কাছে সবকিছু কেমন উল্টা পাল্টা লাগছে, শরীর কেমন কম্পন হচ্ছে, কেন এমন হচ্ছে বুঝতে পারছে না। মন্তাহি যেতে নিলে তাহিয়ান বলে ওঠে, এই দাঁড়া। তাহিয়ানের ডাকে মন্তাহি দাঁড়িয়ে যায়। তাহিয়ান ওর দিকে পা বাড়াতে মন্তাহি 1 পা পিছিয়ে যায়। তাহিয়ান ভাইয়া ওর দিকে আগাচ্ছে কেন? মন্তাহিও পিছিয়ে যায়। যেতে যেতে দেয়ালের সাথে পিঠ টেকে যায়। দুজনের মাঝে এখনো 1 হাত জায়গায় আছে। তাহিয়ান ভ্রু কুচকে বলে, তুই কাঁপছিস কেন? মন্তাহি তোতলাতে তোতলাতে বলে, কই না তো, প্লিজ আপনি সরুন, গিয়ে ড্রেস পরুন, আমার কেমন যেন লাগছে। মন্তাহির এমন কথা শুনে তাহিয়ান ভ্রু কুচকে তাকায়।
এই মেয়ে তুমি থেকে আপনি চলে গেছে। পরক্ষণে মুখে বাঁকা হেসে বলে, কেমন লাগছে? বলেই মুনতাহির দিকে একটু এগিয়ে আসে। সাথে সাথে মুনতাহি চোখ বন্ধ করে ফেলে, নিঃশ্বাস ভারী হয়ে আসে। তাহিয়ান মুনতাহির দিকে আরেকটু ঝুঁকে কোমল স্বরে বলে, কেমন লাগছে বললি না যে? তাহিয়ানের নিঃশ্বাস মুনতাহির মুখের ওপর আছড়ে পড়ছে। মুনতাহি চোখ এখনো বন্ধ করে রেখেছে। মুনতাহির মনে হচ্ছে ওর শরীর দিয়ে আগুন বের হচ্ছে। তাহিয়ান মুনতাহির মুখের দিকে তাকায়। তাহিয়ানের চুলের পানি টপ টপ করে মুনতাহির মুখের ওপর পড়ছে। তাহিয়ান সেই বিন্দু বিন্দু পানির কণাগুলো অনুশীলন করে যাচ্ছে। তাহিয়ান চোখ মুনতাহির ঠোঁটের দিকে যায়। পাতলা পাতলা ওষ্ঠজোড়া যেমন কেঁপে কেঁপে উঠছে। তাহিয়ান চুলের পানি মুনতাহির ঠোঁট বেয়ে গলা দিয়ে নামছে। তাহিয়ান সেই দিক থেকে নজর ঘুরিয়ে নেয়। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে একটা ঢোক গেলে, মেয়েটা এমন কাঁপছে কেন? এভাবে শ্বাস নিচ্ছে কেন? কোনো অঘটন ঘটে গেলে তখন কি হবে? এই মেয়ে কি জানে না? এই মেয়ের কাছাকাছি আসলে সে বেসামাল হয়ে পড়ে, নিজেকে কন্ট্রোল করতে কষ্ট হয়। তাহিয়ান বড় করে শ্বাস নিয়ে আবার মুনতাহির দিকে তাকায়। হাঁপানি রোগীর মতো এমন করছিস কেন? কাঁপাকাঁপি বন্ধ কর, চোখ খোল, টাকা আমার দিকে। মুনতাহির চোখ আরো খিচিয়ে বন্ধ করে রাখে। তাহিয়ানের নিঃশ্বাস মুনতাহির চোখে মুখে উপচে পড়ছে। জানে না হঠাৎ ওর কি হয়েছে, কেমন জানি মাতাল মাতাল লাগছে। চোখ মেলে তাকানোর সাহস নেই। তুই কি আমার চরিত্রে দাগ লাগাতে চাচ্ছিস? তাহলে কিন্তু নিজেও কলঙ্কিত হয়ে যাবি সারা জীবনের জন্য, চাইলেও মুছাতে পারবি না। তাহিয়ানের কথা শেষ করার আগে মুনতাহি ঢলে পড়ে তাহিয়ানের উপর। তাহিয়ান হকচকিয়ে যায়। মুনতাহির গালে আলতো থাপ্পড় দিয়ে ওকে ডাকতে থাকে, এই মিষ্টি, মিষ্টি কি হলো তোর? কথা বলছিস না কেন? ও শিট, এই মেয়ে তো সেন্সলেস হয়ে পড়েছে। তাড়াতাড়ি কোলে নিয়ে বিছানায় শুয়ে দেয় তাহিয়ান। কাউকে ডাকা উচিত, কিন্তু এভাবে তো বের হতে পারবে না। তাই ড্রয়ার থেকে নিজের টি শার্ট আর প্যান্ট বের করে পরে নেয়। তারপর নিজেকে সবাইকে ডেকে আনে। সবাই অবাক, হঠাৎ অজ্ঞান হলো কেন? তাহিয়ান কি বলবে খুঁজে পাচ্ছে না, তাই আমতা আমতা করে বলে, মনে হয় শরীর দুর্বল, তাই হয়তো জ্ঞান হারিয়েছে। তাহিয়ানের কথা রুবিও সায় দেয়, হ্যাঁ, আজকে সারাদিন কিছু খাইনি, তো শরীর দুর্বল হবে না। হাবিব বলে, আচ্ছা এইসব এখন রাখো, আগে ওর মুখে পানি ছিটিয়ে জ্ঞান ফেরানোর ব্যবস্থা করো। জুবিন ব্রু কুচকে তাহিয়ানের দিকে তাকিয়ে আছে। তাহিয়ানকে দেখে জুবিনের কেন জানি সন্দেহ হচ্ছে। তার ভাই কেমন এক কোণে কাঁচামুচো হয়ে দাঁড়িয়ে আছে, ব্যাপারটা দেখতে হচ্ছে। জুবিন আস্তে আস্তে তাহিয়ানের গা ঘেঁষে দাঁড়িয়ে ফিসফিস করে বলে, ভাই একটু বাইরে চলো, কথা আছে তো। তাহিয়ান ব্রু কুচকে তাকায়। জুবিন ওর হাত ধরে বাইরে নিয়ে যায়। কি করছিস জুবিন? বাইরে কেন নিয়ে আসলি? তুমি কি করছো? মানে আমি আবার কি করব? কিছু না করলে মুনতাহি অজ্ঞান হলো কিভাবে, তাও আবার তোমার রুমে? তাহিয়ান জুবিনের কথা শুনে থতমত খেয়ে যায়। নিজেকে স্বাভাবিক রেখে বলে, আশ্চর্য, আমি অজ্ঞান হওয়ার মতো কি করতে পারি? এই মেয়ে দুর্বল হলে তাতে আমার দোষ কি? আমাকে ডাক দিতে এসেছে, তারপরই তো চলে যেতে নিলে মাথা ঘুরে পড়ে যায়। জুবিন এখনো এক ভ্রু উপরে তুলে তাহিনের দিকে তাকিয়ে আছে। তাহিনের কথা কেন জানি বিশ্বাস হচ্ছে না ওর কাছে। তার ভাই কিছু একটা করেছে। তাহিন আর চোখে একবার জুবিনের দিকে তাকায়। এই ছেলে এভাবে তাকিয়ে আছে কেন? বিশ্বাস করলে তো? আরে ধুর, ও তো কিছুই করেনি। এই মসজিদে এইটুকু কাছে আসাতে এই অবস্থা হয়, তাহলে ভবিষ্যতে কী হবে ভেবে তাহিনের কান্না পাচ্ছে। ছোঁয়ার আগে মূর্ছে যাচ্ছে। ছুঁয়ে দিলে তো এই মেয়েকে আর খুঁজেই পাওয়া যাবে না। সবাই বসে আড্ডা দিচ্ছে। খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে। আজকে মিস্টার তারেক বাসায় নেই, উনি একটা কাজে চট্টগ্রাম গিয়েছে। মুনতাহি সোফায় চুপ করে বসে আছে। কয়েকবার আর চোখে তাহিয়ানের দিকে তাকিয়েছে। ইস, কি লজ্জায় পড়তে হলো ওকে। তখন কীভাবে যে সেন্সেস হয়ে গেল, হঠাৎ কী যে হলো বুঝতে পারেনি কিছু। তাহিয়ান ভাই কি ভাবলো কে জানে। আর উনি নিজেও তো একটা নির্লজ্জ। এভাবে ওর কাছে আসার কি ছিল? ভয়, অস্বস্তি, অন্যরকম অনুভূতি সব মিলিয়েও পড়েছে এক মহা ঝামেলা। তাহিয়ান ভাইয়ের কাছে আসলেও কেমন এলোমেলো হয়ে যায়। চোখ, বোধ, বুদ্ধি সব লোপ পায়। এসব ভাবনার মাঝেই ও টের পেল ওর পাশে কেউ বসেছে। পাশে তাকিয়ে বিস্মিত হয়ে যায়। তাহিয়ান ওর পাশে বসে আছে। মুনতাহি চোখ বড় বড় করে তাহিয়ানের দিকে তাকায়। মুনতাহিকে তাকাতে দেখে তাহিয়ান আস্তে করে কানের কাছে মুখ এগিয়ে নিয়ে ফিসফিস করে বলে, তখন তাকাতে বললাম কিন্তু তাকালি না, এখন চোখ বড় বড় করে তাকিয়ে আছিস। সাথে সাথে মুনতাহি চোখ সরিয়ে নেয়। তাহিয়ান মুখ টিপে হাসে, তারপর গলার স্বর একটু খাদে নামিয়ে বলে,
ছোঁয়ার আগে এই অবস্থা, যদি ছুঁয়ে দিতাম তাহলে কি হতো? তাহিনের কথা কর্ণপাত দিয়ে মুনতাহির কাশি উঠে যায়, আবার কানগুলো গরম হয়ে গেছে। কি সাংঘাতিক কথাবার্তা! সবাই মুনতাহির দিকে তাকায়। হঠাৎ আবার কি হলো, এভাবে কাশছে কেন? তাহিয়ান কি টি টেবিল থেকে একটা পানির গ্লাস নিয়ে সেটা মুনতাহির হাতে দেয়। মুনতাহির ঢকঢক করে পানি খেতে থাকে। পানি খাওয়া শেষ হলে সামনের টেবিলটাতে রেখে দেয়। হাবিব বলে, বুড়ি, তোর কি শরীর বেশি খারাপ করছে? বাসা যাবি? মুনতাহির মাথা নেড়ে বলে, না না, সমস্যা নেই, ঠিক আছি আমি। তারপর আর কেউ কিছু বলে না। সবাই আবার তাদের মতো কথা বলতে থাকে। এদিকে মুনতাহির অস্বস্তি নিয়ে বসে আছে, ওর পাশে তাহিয়ান এখনো বসা। তখন কি সাংঘাতিক একটা কথা বলে দিল ফট করে। আল্লাহ, এই ছেলে দিন দিন এমন হচ্ছে কেন? এসব ভাবনার মাঝে আবার তাহিরের কণ্ঠস্বর কানে আসলো। ভয় নেই মিষ্টি, আগে ছুঁয়ে আমার ভালোবাসাকে অপবিত্র করব না। আমার ভালোবাসা পবিত্র, আর আমার ছোঁয়াও পবিত্র হবে, শুধু সময়ের অপেক্ষা। মুনতাহির তাহিয়ানের চোখের দিকে তাকায়। তাহিয়ানও মুনতাহির দিকে তাকিয়ে আছে। তাহিয়ানের চোখের দৃষ্টি আজকে অন্যরকম লাগছে মুনতাহির কাছে। তাহিয়ান ভাইয়া কি ওকে সত্যিই ভালোবাসে, নাকি তার চোখের দৃষ্টি ভুল? সেখানে তো তার জন্য ভালোবাসা দেখতে পারছে, কিন্তু তা কিভাবে হয়? উনি তো... মুনতাহির ভাবনার মাঝে মুঞ্জে চিৎকার দিয়ে ওঠে। ওরা দুজন দুজনের থেকে দৃষ্টি সরিয়ে চিৎকারের কারণ বুঝতে সামনে তাকায়।